আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। সাভারের আমিনবাজারে 6 ছাত্র হত্যা মামলায় 13 জনের মৃত্যুদণ্ডাদেশ, 19 জনের যাবজ্জীবন ও 25 জন খালাস। কুমিল্লায় প্যানেল মেয়র সহ জোড়া খুনের প্রধান আসামি শাহ আলম বন্দুকযুদ্ধে নিহত, 2 পুলিশ সদস্য আহত। সশস্ত্র বাহিনীকে অগ্রসেনা হয়ে কাজ করতে প্রধানমন্ত্রীর আহ্বান, প্রত্যন্তের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকার। ধারাবাহিকতায় আমাদের দেশের মানুষ একটা উন্নত জীবন পাবে। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের শুরু, পরীক্ষার্থীদের করোনা টিকা 30 ডিসেম্বরের পর। এবং রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে 4 রিসোর্ট সহ 7 স্থাপনায় আগুন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। সাভারের আমিনবাজারে 6 ছাত্রকে হত্যা মামলায় 13 জনের মৃত্যুদণ্ড ও 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এজলাসে 44 আসামির উপস্থিতিতে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতদের পরিবার। পরাগ আজমের রিপোর্ট। 2011 সালের 17 জুলাই পবিত্র শবে বরাতের রাতে সাভারের আমিনবাজার বড়দেশী গ্রামের কেবলার চরে ঘুরতে যায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 7 শিক্ষার্থী। ডাকাত সন্দেহ করে ওই ছাত্রদের পিটিয়ে ও ধারালো অস্ত্রে গুরুতর জখম করে এলাকাবাসী। এর মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও মারা যায় 6 জন। প্রথমে অজ্ঞাত পরিচয় গ্রামবাসীদের আসামি করা হলেও পরে আদালতের নির্দেশে তদন্তে নামে র্যাব। তদন্তের পর 60 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় এলিট ফোর্স। রাষ্ট্রপক্ষে 55 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে। মামলার রায়ের নির্ধারিত দিনে এজলাসে হাজির করা হয় আটক 44 আসামিকে। তাদের উপস্থিতিতে সকাল 11:30টার দিকে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। তাদের আজকে মৃত্যুদণ্ড দিছে 13 জনকে, আর বাকি 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, আর বাকি যারা ছিলেন তাদেরকে খালাস প্রদান করছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানান নিহতদের স্বজনরা। আমরা কেউই জানি না, তো আমরা সরকারের কাছে একটাই দাবি করেছিলাম, সুষ্ঠু তদন্ত করে যদি আমাদের একটুখানি বালু পরিমাণ দোষী পায় আমাদেরকে, সরকার আমাদের অল ফ্যামিলিকে 6 জনের ফ্যামিলিকে ফাঁসি দিলে আমরা অল ফ্যামিলি ফাঁসি কার্যকরিতে দাঁড়াতে সাহায্য করব। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আজকে যে রায়টা দিয়েছে এই রায়টা আসলে আসামিরা মানে সংক্ষুব্ধ, সঠিক হয় নাই এবং আসামিরা সংক্ষুব্ধ। আসামিরা এই রায়ের যে বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে, ওখানে আমরা ন্যায় বিচার পাবো। আসামিদের মধ্যে মামলা চলাকালীন মারা গেছেন 3 জন, জামিনে আছেন 1 জন আর পলাতক 12 জন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল সহ জোড়া খুনের প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। পুলিশ জানায় বুধবার রাত 1:30টায় চাঁদপুর রত্নাবতী গোমতী বেড়িবাঁধে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় 2 পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। শাহ আলম সুজানগর বৌবাজার এলাকার মৃত জানু মিয়ার ছেলে। এর আগে এই মামলার আসামি সাব্বির ও সাজন পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়। 2041 সালের প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন সহ দেশের সার্বিক উন্নয়নে সশস্ত্র বাহিনী অগ্রসেনা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের গ্র্যাজুয়েশন সেরিমনিতে তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। সশস্ত্র বাহিনীকে ওই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশী হওয়ার আহ্বান জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। মিরপুর ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2021-এর গ্র্যাজুয়েশন সেরিমনি। গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
27 জন বিদেশি সহ এনডিসিতে 88 জন আর ওয়ার্ককোর্সের 55 জন উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, জাতিসংঘ শান্তি মিশনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা যে কোনো ক্রান্তি লগ্নে সর্বোচ্চ আত্মত্যাগের সদা প্রস্তুত থাকে। তা বৈশ্বিক মহামারী কোভিড-19 মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছে। কোয়ারেন্টাইন সেন্টার। করোনা ভাইরাসের কারণে 2.5 বছরেরও বেশি সময় পর সংক্ষিপ্ত সিলেবাসে শুরু হলো এইচএসসি পরীক্ষা। শিক্ষামন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে আগামীতে পরীক্ষা নিয়ে সব সিদ্ধান্ত নেওয়া হবে। মিথিলা নাজনীনের রিপোর্ট। প্রিয় দর্শক, রিপোর্টটি এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লেনা নিফা দটস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ, কারিম বেনজেমার একমাত্র গোল। মা সন্তানের সম্পর্কের মতোই বিশুদ্ধ ত্বকের সাথে ভ্যাসলিনের সম্পর্ক। দেশের একমাত্র 100% পিওর ভ্যাসলিন পেট্রোলিয়াম জেল। ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স এর গ্র্যাজুয়েশন সেরিমনিতে তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা মানুষের জীবন মান উন্নয়নই সরকারের লক্ষ্য। সশস্ত্র বাহিনীকে এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশী হওয়ার আহ্বান জানান তিনি। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মিরপুর ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2021-এর গ্র্যাজুয়েশন সেরিমনি। গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 27 জন বিদেশি সহ এনডিসিতে 88 জন আর ওয়ার কোর্সের 55 জন উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, জাতিসংঘ শান্তি মিশনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা যে কোনো ক্রান্তি লগ্নে সর্বোচ্চ আত্মত্যাগের সদা প্রস্তুত থাকে। তা বৈশ্বিক মহামারী কোভিড-19 মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছে। কোয়ারেন্টাইন সেন্টার, হাসপাতাল স্থাপন, আটকে পড়া দেশি বিদেশি লোকজনকে স্বদেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা, গুরুতর রোগী এবং চিকিৎসা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্থানান্তর ক্ষেত্রে অত্যন্ত প্রশংসা অর্জন করেছে। তারা দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অবকাঠামো আর্থসামাজিক উন্নয়নেও একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময়ে পরাজিত শক্তির দোসররা দেশের উন্নয়নের গতি নষ্ট করেছে এই অভিযোগ করে প্রধানমন্ত্রী তাঁর সরকারের উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এই উন্নয়নের ধারাবাহিকতায় আমাদের দেশের মানুষ একটা উন্নত জীবন পাবে। একেবারে তৃণমূলে পড়ে থাকা মানুষটাও তার জীবন মান উন্নত হবে, সেটাই আমাদের লক্ষ্য। আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের এটুকুই বলবো যে আমার 41-এর যে প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন, তারই অগ্রসেনা হিসেবে আপনারা কাজ করে যাবেন আমি আশা করি। আর 2071 সালে আমাদের স্বাধীনতার শতবর্ষ পূর্তি হবে, সেটাও আমাদের মাথায় রেখে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাল্লাহ সকলে সম্মিলিত চেষ্টায় আমরা গড়ে তুলব। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি নানা দুর্যোগে পাশে থাকায় সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য সর্বাধিক সুযোগ সুবিধা, প্রশিক্ষণ ও সরঞ্জামের ব্যবস্থা করছে বর্তমান সরকার। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের কারণে 2.5 বছরেরও বেশি সময় পর সংক্ষিপ্ত সিলেবাসে শুরু হলো এইচএসসি পরীক্ষা। শিক্ষামন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে আগামীতে পরীক্ষা নিয়ে সব সিদ্ধান্ত নেওয়া হবে। মিথিলা নাজনীনের রিপোর্ট। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে উপস্থিতির নির্দেশনা থাকলেও আরও আগেই কেন্দ্রে আসে অনেক শিক্ষার্থী। স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সময়ে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা।
সংক্ষিপ্ত সিলেবাসে 1.5 ঘন্টার পরীক্ষা শুরু হয় সকাল 10টায়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তবে সব সিদ্ধান্তই নেওয়া হবে করোনা মোকাবেলায় কারিগরি পরামর্শক কমিটির সাথে আলোচনা করে। যখন অবস্থা খুব ভালো ছিল, ওমিক্রনের কথা শোনা যায়নি, আমরা নতুন বছরে একটু ক্লাসের সংখ্যা বাড়াবার পরিকল্পনা নিয়েছিলাম। তো এই মুহূর্তে সেই পরিকল্পনাটা স্থগিত আছে। অবস্থাটা কোন দিকে যায় সেটা আমাদের দেখতে হবে। এই পরীক্ষাটা শেষ হলেই যাদের প্রথম ডোজ দেওয়া হয়েছে তারা দ্বিতীয় ডোজ পাবেন, আর যাদের কোনো ডোজ দেওয়া হয়নি তারা প্রথম ডোজ পাবেন। করোনা পরিস্থিতিতে সচেতন হতে হবে অভিভাবকদেরও। আমি বাচ্চাকে নিয়ে আসছি তখন সকাল 8:30 বাজে, স্বাস্থ্যবিধি মেনেই পাঠিয়েছি। তো পরীক্ষার হলে ঢুকে দিয়েছি, এখন প্রিপারেশন তো ভালোই হয়েছে, এখনো আছি, 11:30 শেষ হবে, তারপর বাসায় যাব। এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 14 লাখের বেশি শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পরীক্ষা, আর কোশ্চেনটা অনেক ইজি আসছে। যতটা চিন্তা করেছিলাম এতটা হার্ড আসেনি, মোটামুটি সহজ এসেছে। স্বাস্থ্যবিধির দিক থেকেও যথেষ্ট খেয়াল রাখা হয়েছে। ঢোকানোর সময় হ্যান্ড স্যানিটাইজার করা হয়েছে, টেম্পারেচার মাপা হয়েছে। কেবল নৈর্বাচনিক বিষয়ে এবছর পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলবে 30 ডিসেম্বর পর্যন্ত। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রথম দিনে সার্ভার জটিলতা কাটিয়ে নির্বিঘ্নে চলছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের করোনা টিকা কার্যক্রম। রাজধানীতে দ্বিতীয় দিনে প্রায় 7,500 শিক্ষার্থীকে প্রথম ডোজ আর প্রায় 16,500 শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। লাইলা নসিনের রিপোর্ট। প্রিয় দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। রাজধানীর 9টি কেন্দ্রে চলছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের দ্বিতীয় ডোজের করোনার টিকা কার্যক্রম। প্রথম ডোজের কার্যক্রম চলছে 8টি কেন্দ্রে। নার্সদের বিক্ষোভ ও সার্ভার জটিলতার কারণে আগের দিন শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রমে বেশ সমস্যা হলেও দ্বিতীয় দিনে তা অনেকটাই কাটিয়ে উঠেছে কেন্দ্রগুলো। প্রথম ডোজের যে স্ক্যানিং কাজটা সেটাও করা লাগতেছে, আবার সেকেন্ড ডোজের স্ক্যানিং এর কাজটা আবার করা লাগতেছে। কেউ আসলে 5 মিনিটে চলে যাচ্ছে, কেউ আছে 1 ঘন্টাতেও লেগে যাচ্ছে, কিন্তু আমরা কাজ কমপ্লিট করতে পারিনি। কিন্তু আজকে খুব দ্রুত হচ্ছে। 2 ডোজ টিকা নিয়ে সুরক্ষিত হতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নিয়ম মেনে চলতে হবে, কিন্তু তাও আমার ভিতর একটা স্বস্তি থাকবে যে আমি ভ্যাকসিনেটেড। আগেও তো মাস্ক পরতাম, তখন আর সিকিউর মনে হতো, এখন ভ্যাকসিন দিয়েছে আরো বেশি সিকিউর মনে হইতেছে। আমাদের স্কুল সবাই করোনা ভাইরাসের যে ভ্যাকসিন দিয়ে নিয়েছে, এর সবার এখন সিকিউর মনে হচ্ছে। দো হওয়ার চান্সেস থাকবে ভ্যাকসিন দেওয়ার পরেও, বাট একটা মনের শান্তি, ওইটাই হচ্ছে মেইন। আইটি জটিলতা থাকলেও বিভিন্ন কেন্দ্র নিজস্ব ব্যবস্থাপনায় এগিয়ে নিয়েছে টিকা কার্যক্রম। একজন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম আমরা, যেটা ডাইরেক্ট শিক্ষা মন্ত্রণালয়ের সাথে অধিদপ্তরের সাথে যোগাযোগ করে আমাদের নম্বরে এটা পাঠিয়েছে। পাঠানোর পরে আমরা আজকে শুরু করতে পেরেছি। আজকে আবার এমআইএসের লোকও এসছে, যে কারণে স্পটলি আজকে হচ্ছে, আজকে কোনো সমস্যা হচ্ছে না। নিবন্ধন জটিলতায় প্রথম ধাপে বাদ পড়া শিক্ষার্থীদের অনেকেই দ্বিতীয় ধাপে টিকা নিচ্ছে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আইন আদালতের প্রতি বিএনপির আস্থা নেই বলেই বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন নয়, বাধা হচ্ছে সরকার বলে বক্তব্য দিচ্ছেন দলের নেতারা। সকালে নিজ বাসভবনে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। রাজধানীতে বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়া সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হবে। আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বলেন বেগম জিয়ার বিদেশে যাওয়ায় আইন কোনো বাধা নয়। এ বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি আইন আদালতের কোনো তোয়াক্কা করে না। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে আগুন লেগে 4টি রিসোর্ট, 2টি রেস্টুরেন্ট ও একটি বাড়ি পুড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই। তিনি জানান, ভোর রাত 4টায় অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া রেস্টুরেন্টগুলো হচ্ছে অবকাশ রিসোর্ট, সাজেক ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট ও মারুতি রেস্টুরেন্ট এবং জাকারিয়া লুসাইয়ের বাসা ও নির্মাণাধীন একটি রিসোর্ট। পরে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম, সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
COP26-এ শুধু নিজেদের নয়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সমস্যা বিশ্ব দরবারে সফলভাবে তুলে ধরেছে বাংলাদেশ। বিশ্ব জলবায়ু সম্মেলন প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক কর্মশালায় এ দাবি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ভবিষ্যতে জলবায়ু সম্মেলনে সফল হতে জলবায়ু বিশেষজ্ঞদের প্রতি কমিটি গঠনের পরামর্শ উঠে এসেছে কর্মশালায়। শমিক আহমেদের রিপোর্ট। গ্লাসগোয় এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে ক্লাইমেট ভার্নারেবল ফোরামের চেয়ারম্যান হিসেবে অংশ নেয় বাংলাদেশ। সেই হিসেবে অন্য কপের চেয়ে এবারের জলবায়ু সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরিবেশ অধিদপ্তরের কর্মশালায় COP26-এ অংশগ্রহণ সফল দাবি করেছে পরিবেশ মন্ত্রণালয়। সুশীল সমাজ, এনজিওস বলেন, ইউনিভার্সিটিজ বলেন, গবেষণা প্রতিষ্ঠান বলেন, সকলের একটা সমন্বিত উদ্যোগ কিন্তু প্রয়োজন। কারণ আমরা সকল সময়ই বলছি আমরা আসলেই সব থেকে ক্ষতিগ্রস্ত। আমাদের ক্ষতির প্যাটার্নটাও কিন্তু, আমার ক্ষতির প্যাটার্ন আর সুদানের ক্ষতির প্যাটার্ন কিন্তু মিল হবে না। সুতরাং সেক্ষেত্রে আমার প্রতিকার বা আমার উদ্যোগটিও সেরকম ভিন্ন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এনভায়রনমেন্ট এক্সপার্ট ফোরাম এটি শুধুমাত্র আমাদের জ্ঞান বাড়ানোর জন্য না, এটি সরকার যেভাবে সহযোগিতা চাইবে, সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য এই জ্ঞানের বিকাশ, চর্চা, রিসার্চ, এই কাজকর্মগুলো এখানে করার সুযোগ হবে। সকল পর্যায়ে এক্সপার্ট বোধহয় আমাদের প্রয়োজন আছে। আমরা এরকম একটা ফোরাম করতে চাই যারা একটা স্থায়ীভাবেই আমাদেরকে এইসব বিষয়ে আমাদেরকে অ্যালার্ম দেবেন এবং আমরাও যাদের কাছ থেকে অ্যাপ্রোচ করে পরামর্শ নিতে পারবো। COP26 সফল প্রক্রিয়ার দিক থেকে, যে আমরা সবাইকে এক জায়গায় এনেছি, তবে সেই আনার ফলে আমরা ফলটা কি পেলাম সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমি বলবো আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। বিজ্ঞান যেটা বলছে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। তারপরেও যেহেতু আমরা মাল্টিল্যাটারালিজমে বিশ্বাস করি, বহুপাক্ষিক সংস্কৃতি বা পদ্ধতিতে আমরা বিশ্বাস করি, এটার মধ্যে আমাদের থাকতে হবে, এটার মধ্যে আমাদেরকে লড়াই করতে হবে, ফাইট করতে হবে। ভবিষ্যতে জলবায়ু সম্মেলনে সফল হতে বিশেষজ্ঞরা নানা পরামর্শ দেন। ইতিমধ্যেই 1.1 ডিগ্রি বেড়ে গেছে, মাত্র 0.4। আর IPCC তো বলেছে যে আমরা যাই করি 2030 থেকে 40 সালের মধ্যে 1.5 ডিগ্রি হয়ে যাবে। কাজেই আমাদের প্রস্তুতি নিতে হবে, সেই দিকে আমাদের একটু চিন্তা করতে হবে যে এই অবস্থা ঘটলে আমরা কি করতে পারি। এই যে পানিটা নিয়ে আলোচনা হচ্ছে না, অথচ পানি নিয়ে সবচেয়ে বেশি গোলমাল হবে, তার মানে হচ্ছে পাওয়ারফুল কান্ট্রি যদি না চায় তাহলে হবে না। আমাদেরকে সব জিনিসগুলো নিয়ে প্রস্তুত থাকতে হবে। COP এজেন্ডার আগে ইন্টারসেশনাল মিটিং যেটা জুন মাসে হবে এবং এই মিটিংটা বন শহরে হবে, তার জন্য আমাদের এখনই প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন অতিথিরা। ক্লাইমেট চেঞ্জের যে ফান্ডটি আছে সেই ফান্ডটিতে যখন প্রজেক্ট দেওয়া হয় তখন সত্যি কথা বলতে কি আমার মাথা গরম হয়ে যায়, কারণ সেখানে প্রজেক্টগুলো থাকে সবই স্ট্রিট লাইট, সোলার লাইট এবং ড্রেন। মনে হয় স্ট্রিট লাইট এবং ড্রেন ঠিক হয়ে গেলেই এই সব সমস্যার থেকে আমরা মুক্তি পেয়ে যাব। সফলতার সাথে দাবি দাওয়া উপস্থাপন করতে সক্ষম হয়েছি এবং আমরা আশাবাদী বিশ্ববাসীও, শুধু আমাদের নয় বিশ্ববাসীর সমস্যা, বিশেষ করে CPF কান্ট্রির বা ক্ষতিগ্রস্ত দেশগুলোর যে সমস্যা, এগুলো তারা বুঝতে সক্ষম হয়েছেন এবং তারা আমাদের এই সমস্যা মোকাবেলার সহযোগিতায় এগিয়ে আসবেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। বাড়ির ছাদে হারানো গ্রামীণ জীবনের প্রতিকৃতি গড়ে তুলেছেন জিগাতলার অ্যাডভোকেট ইয়াদিয়া জামান। নিজের পুরনো বাড়ি আর বাল্য স্মৃতির কৃষি হয়ে উঠেছে তার ছাদ কৃষির উপজীব্য। তিনি বলছেন, নাগরিক জীবনে কৃষির প্রয়োজনীয়তা কোনো শৌখিনতা নয়, সবার জন্য বাধ্যতামূলক উদ্যোগ। আরো জানাচ্ছেন শেখ সিরাজ। আদি কৃষকের বাড়ির আঙিনা, কোনো উপাদানেরই ঘাটতি নেই এখানটায়। রাজধানীর ব্যস্ততম জিগাতলার একটি 6তলা বাড়ির 7,500 বর্গফুটের ছাদে এই আয়োজনকে বলা যেতে পারে একটি জীবন্ত শিল্পকর্ম। এখানে এসে প্রতিদিনই স্মৃতির ঘরদোর আর আঙিনায় ফিরে যাচ্ছেন অ্যাডভোকেট
ইয়াদিয়া জামান। আমাদের বাড়িটা আজকে যে অবস্থায় দেখছেন ওরকম প্রথম ছিল না। একটা টিন শেডের ঘর ছিল, বাড়ি ছিল, এবং প্রায় সব রকম ফল ফলাদি বনজ গাছ, গ্রামের বাড়ির যেরকম চেহারা থাকে ওরকম একটা চেহারা ছিল। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাড়ি করব, এখন যেমন আছে তার একটা রূপ দেওয়ার চেষ্টা করব। সবখানি ঝোপঝাড়ের মতো, এখানে প্রতিটি উদ্ভিদকেই স্বাধীনতা দেয়া হয়েছে স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠবার। চাকচিক্যময় কিছু নয়, বরং প্রকৃতির স্বাভাবিক আদলটি ফুটে উঠেছে ছাদ কৃষির প্রতিটি অংশে। গাছেরও তো জীবন আছে, আলটিমেটলি যতক্ষণ গাছটার জীবনটা শেষ না হচ্ছে, যখন আমার গাছটা ক্ষতি না করছে, ততক্ষণ আমি গাছটারে কেন কাটবো? ছাদ কৃষি নিয়ে মানুষের সাফল্য ও তৎপরতা দেখে অনুপ্রাণিত তিনি। আমাদের খাদ্যের যে বিষক্রিয়া হচ্ছে এই কীটনাশক এবং রাসায়নিকে সারের জন্য, এটা নিয়েও আপনি কাজ করছেন। নতুন প্রজন্মের সামনে ছাদ কৃষির বহুমুখী উপযোগিতা তুলে ধরার তাগিদ এই উদ্যোক্তার। আপনারা ছাদে পারলে একটা দুটা গাছ হলেও লাগান, এবং ছাদে যত সবুজ রাখবেন তত প্রকৃতি ভালো থাকবে। এখন প্রকৃতি হচ্ছে তো আমার মার মতো, আমি যদি প্রকৃতির বিষ দেই তাহলে প্রকৃতি তো আর আমার সুধা দিতে পারবে না। একসময় শহরে নগরে কৃষি প্রদর্শনীর আয়োজন করলে একটা আদর্শ কৃষক পরিবারের বসতভিটার একটা আদল তৈরি করা হতো, একটা মডেল তৈরি করা হতো। আজকে এই 2021 সালে ঢাকা শহরের জিগাতলার একটি ছাদ কৃষির আয়োজন দেখে আমার সেই কথাটি মনে করিয়ে দেয়। ইয়াদিয়া বলছিলেন যে প্রকৃতিকে বিষ দিলে প্রকৃতি আমাকে সুধা দেবে না। সেই প্রকৃতিকেই একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন তিনি তার সেই হারিয়ে যাওয়া বাড়িটির মতো করে। এটি অনেকের জন্যই অনুকরণীয় হতে পারে। ছাদ কৃষির প্রয়োজনীয়তা কতটুকু হারে হারে উপলব্ধি করছেন ইয়াদিয়া জামান। জিগাতলার তার ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। প্রিয় দর্শক, বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন আজ বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার থাকছে সুবর্ণ বিজয়ের খবর। 1971 সালের 2রা ডিসেম্বর সীমান্ত এলাকাগুলোতে যুদ্ধ আরো তীব্র হয়। মুক্তিযোদ্ধাদের মুহুর্মুহু আক্রমণ আর জনপ্রতিরোধে নাস্তানাবুদ হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা এগিয়ে যেতে থাকে সামনের দিকে। তবে পরাজয় নিশ্চিত জেনেও বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই সময়ে 71-এর বিজয়ের মাসের শুরুর সময়ের কথা জানাচ্ছেন ওবায়দুর রশিদ। পাকিস্তানি বাহিনীর বিমান হামলা আর আধুনিক আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে জোরালো হয় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ। তীব্র হয় মুখোমুখি যুদ্ধ। নোয়াখালী থেকে চট্টগ্রামের পথে পথে সম্মুখ যুদ্ধ চলতে থাকে। আখাউড়া স্টেশনে তৃতীয় দিনের মতো যুদ্ধে বাংকার থেকে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয় পাকিস্তানি বাহিনী। শেষ পর্যন্ত সেখানে পরাজিত পাকিস্তানিরা। দীর্ঘ যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধাদের দখলে আসে আখাউড়া স্টেশন। গোয়াইনঘাটে পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালায় 5 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা। প্রচণ্ড যুদ্ধ হয় সেখানে। শেষ পর্যন্ত সেখানেও হার মানতে বাধ্য হয় হানাদার বাহিনী। তবে ময়মনসিংহ ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যা চালায় পাকিস্তানি সৈন্য ও তাদের দোসররা। নির্যাতন আর হত্যার শিকার হয় নারী ও শিশুরাও। পঞ্চগড় মুক্ত করে ঠাকুরগাঁওয়ের দিকে এগিয়ে যায় মুক্তিযোদ্ধারা। দিনাজপুরে মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। দেশের বিভিন্ন স্থানে দখলমুক্ত করার পাশাপাশি ঢাকার রামপুরা ও মালিবাগে বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে পর্যুদস্ত করে। ঢাকাকে দখলমুক্ত করতে মুক্তিযোদ্ধারা এগিয়ে আসার পথে নতুন করে অপপ্রচার শুরু করে পাকিস্তানি কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হতে থাকে মুক্তিযোদ্ধাদের সাফল্যের খবর। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। গোদাগাড়ি বিজয়নগর বাসলিতলা এলাকায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
সকাল 9:15টায় ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন বাবা ও ছেলে। সেই সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপরে উঠে গেলে বাবা ও ছেলে দুজনই নিহত হন। নিহতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের সাজু মিয়া ও তার ছেলে আব্দুল্লাহ আলিফ। সাজু মিয়া দীপশিখা এনজিওর গোদাগাড়ি বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন। আব্দুল্লাহ আলিফ 7ম শ্রেণীর শিক্ষার্থী। রাজশাহী বিমান চত্বরের সামনে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নওগাঁর ধামিরহাট উপজেলায় স্বাস্থ্য বিভাগের নতুন স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউটের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। 2022 সেশন থেকে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ইমরুল কাইসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 2019 সালের 4 এপ্রিল স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউটের অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখন চলছে বিদ্যুৎ সংযোগের কাজ। 5 একর জমির উপর নির্মাণ করা হয়েছে 4 তলার প্রশাসনিক ও একাডেমিক ভবন, 114 আসনের পুরুষ ও নারীর আলাদা হোস্টেল, 2 ইউনিটের কনসালটেন্ট কোয়ার্টার, 6 ইউনিটের 3য় শ্রেণীর কর্মচারী কোয়ার্টার, বিদ্যুৎ সাবস্টেশন ও ড্রাইভার কোয়ার্টার। এই প্রতিষ্ঠানে যে সকল প্রশিক্ষণ দেওয়া হবে এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় আমি মনে করি আরও এক ধাপ এগিয়ে যাবে। এখানে বিভিন্ন বিষয় থাকবে। রেডিওগ্রাফিতে কেউ পড়াশোনা করবেন, কেউ ল্যাবরেটরিতে পড়াশোনা করবেন, কেউ বা ডেন্টাল টেকনোলজিস্টেও হতে পারেন, আবার কেউ ফিজিওথেরাপি কোর্সও এখানে চালু হতে পারে। শুধু নওগাঁ নয়, এই ইনস্টিটিউটের উপকার ভোগ করবেন আশপাশের অনেক জেলার মানুষ। মেডিকেল টেকনোলজিস্ট এখন একটি খুবই এমার্জিং একটি সেক্টর। এটার চাহিদা রয়েছে, একটা কারিগরি বিষয়। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে এই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি শুধুমাত্র ধামরাট নয়, এই উত্তরাঞ্চলের এখানকার ছাত্রছাত্রীদের অনেক এটা উপকারে আসবে। আগামী শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রম শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন সিভিল সার্জন। শুধু নওগাঁর আশেপাশের জেলা যারা আছে সেখানকার ছাত্রছাত্রী যারা আছে তারাও এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কারণ হলো যে এই ভর্তিগুলো উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু ভর্তির জন্য মেধা তালিকা তৈরি হবে। যথাযথ তত্ত্বাবধানকারীর কাছে হস্তান্তরের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানটিতে এখন জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য হওয়ায় জাতীয় নেতা শহীদ AHM কামরুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সে সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগের সভাপতি রমজান আলী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এখন দেখবেন নিটল টাটার কৃষি সংবাদ। দেশের 33 জেলায় গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো আবাদের সাফল্য এসেছে। টমেটোর প্রচলিত রোগ নিয়ন্ত্রণ উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। এই কার্যক্রমে সাফল্য পেয়েছেন রংপুর অঞ্চলের কৃষক। দেশে টমেটোর আবাদ বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিজ্ঞানীরা। এবার থাকছে প্রকৃতি সংবাদ। পরিবেশের ভৌত উপাদানগুলোর মধ্যে মাটি বা মৃত্তিকা সম্পদ অন্যতম। স্থলবাসী উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বনগুলোর একটি মাটি, তাই মাটির সাথে জীবনের রয়েছে গভীর সম্পর্ক। তবে বিভিন্ন কারণে মাটি দূষণ ঘটায় সামগ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতি সংবাদে দেখুন মাটি ও জীবন নিয়ে শিহাব খালিদিনের ডেস্ক রিপোর্ট।
ভূপৃষ্ঠের 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই স্থলভাগের নরম ও দানাদার স্তর মাটি হিসেবে পরিচিত। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার প্রধান অবলম্বন মাটি। ভূমির আবরণ ভেদ করে জন্মে হাজারো প্রজাতির উদ্ভিদ, যার উপর নির্ভর করে বেঁচে আছে প্রাণীকুল। মাটির গুণাগুণের উপর ফসলের উচ্চ ফলন নির্ভরশীল। বনভূমি গড়ে ওঠার পেছনেও মাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈচিত্র্যময় উদ্ভিদরাজি বেড়ে ওঠার ক্ষেত্রে যেমন মাটির অবদান রয়েছে, তেমনি গাছের উপস্থিতিও মাটির গঠনকে শক্ত ও মজবুত করে। তবে বিভিন্ন কারণে এদেশের মৃত্তিকা সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলকারখানার বর্জ্য, উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলা, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ আহরণ, বনভূমি ধ্বংস, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, ভূমিধস, বন্যা ইত্যাদি কারণে মাটি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। মাটি দূষণের ফলে মানুষসহ জীববৈচিত্র্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাটি দূষণ রোধ এবং মাটির টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাটি দূষণ রোধ করলে একদিকে যেমন মাটির গুণাগুণ ঠিক থাকবে, অন্যদিকে কৃষিকাজ সহ অন্যান্য উদ্ভিদের যথাযথ পুষ্টি ও বৃদ্ধি স্বাভাবিক থাকবে, সুস্থ থাকবে সামগ্রিক জীববৈচিত্র্য। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, মাটি ও জীবন নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার অন্যান্য সংবাদ। গ্রাহক সেবা নিশ্চিতে সারা দেশে 200টি ফ্ল্যাগশিপ স্টোর গ্রামীণফোন সেন্টার জিপিসির কার্যক্রম শুরু করেছে গ্রামীণফোন। বুধবার অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে 200তম জিপিসি উদ্বোধন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। অনুষ্ঠানে গ্রাহক ও জিপিসি কর্মকর্তাদের সাথে গ্রামীণফোনের হেড অফ কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্ভিস মোহাম্মদ আওলাদ হোসেন কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে যুক্ত হয়ে জিপিসির কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাবিব সহ গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার জানাবো বাংলাদেশের স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।